সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে হংকং থেকে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে ট্রাম্প দাবি করেছেন যে ভারত রাজি হয়েছে রাশিয়া থেকে তারা তেল কিনবে না। যদি ভারত এই সিদ্ধান্ত নিয়ে থাকে সেক্ষেত্রে রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে কিনা? আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে বা কেনা বন্ধ করবে কিনা, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার যে সম্পর্ক সেটি পুনরুজ্জীবিত করবে কিনা, এটি আমি যদি বলি যে এই শতাব্দীতে বিশেষ করে ভারতের ডিপ্লোম্যাটিক, আমি যদি বলি যেটা হলো যে সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ডিলেমা, আমি যদি সিকিউরিটি এবং ইকোনমি ডিলেমা। তো একটি বিষয় দেখেন, যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র আহ, আহ, ভারতের সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত, শুধু শুধু আপনার সিকিউরিটি আসপেক্টেই নয়, ইকোনমিক আসপেক্টে। অন্যদিকে আমরা যদি দেখি, যেটি হলো যে গত বছর ইন্ডিয়া রাশিয়া থেকে প্রায় 53 বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম ক্রয় করে, যা ভারতের মোট আমদানির 36% ছিল। তার মানে ভারতের ইকোনমি যদি দেখেন, সেটি কিন্তু ইম্পোর্টেড অয়েল এবং পেট্রোলিয়ামের উপর অনেকটাই নির্ভরশীল, এবং যার জন্য আহ, রাশিয়ার সবচেয়ে উপযোগী এবং রাশিয়ার সবচেয়ে আমি যদি বলি যেটা হলো যে কনভিনিয়েন্ট সোর্স অফ দেয়ার এনার্জি। কারণ আপনি যদি দেখেন যে রাশিয়া ভারতকে কিন্তু 6 থেকে 7% ছাড়ে কিন্তু তেল আমদানি করার সুযোগ দিচ্ছে, যেটি কিন্তু যদি ইন্ডিয়া এই তেল যদি মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশ থেকে আমদানি করে, তাকে কিন্তু 6 থেকে 7% ব্যারেল প্রতি বেশি দিতে হবে। বাট এক্ষেত্রে আবার অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি দেখেন, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় বাজার। আপনি যদি দেখেন, যেটি হলো যে 90 বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে, বিশেষ করে ভারত প্রতি বছর আমরা যদি দেখি, সেটি হলো যে ভারতের রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রের 90 বিলিয়ন ডলারের মতো, বিশেষ করে তৈরি পোশাক বা আমি যদি বলি যেটা হলো যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, কিন্তু ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ কোনো মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী বা ভারতের খুব কঠিন সিদ্ধান্ত, যেটি হলো যে আহ তারা রাশিয়াকে সহযোগিতা করবে তেল ক্রয়ের মাধ্যমে, নাকি রাশিয়ার তেল ক্রয় বন্ধ করবে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক পুনরুজ্জীবিত করবে, এবং সেক্ষেত্রে যে 50% শুল্ক, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন পুনর্বিবেচনা করবে কিনা। আহ, আমার মনে হয় যেটি হলো যে এক্ষেত্রে নরেন্দ্র মোদী যদি আমি যদি দেখেন নরেন্দ্র মোদী ফরেন পলিসি, নরেন্দ্র মোদী ডিপ্লোমেসিতে আপনি দেখবেন যেটা একটা অপরচুনিস্ট একটা মেন্টালিটি রয়েছে। আমার মনে হয় যেটি হলো যে শেষ কস্ট বেনিফিট অ্যানালাইসিসে সে যে জায়গায় তার বেশি স্বার্থ রয়েছে, বিশেষ করে ইকোনমিক বেনিফিট রয়েছে, সেই জায়গায় তারা করবে। আর এক্ষেত্রে যে বিষয়টি বলেছে, সেটি হলো যে আহ, যদি তেল কেনা বন্ধ করে, সেটি সময় সাপেক্ষ বিষয়। হ্যাঁ, এটি এটি আসলেই সময় সাপেক্ষ বিষয়। কারণ আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, সরি, রাশিয়া কিন্তু অনেকগুলো রিফাইনিং আপনার ফ্যাক্টরিও কিন্তু কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। এর মানে এই নয় যে আজকে ইন্ডিয়া চাইলো কালকে থেকে তেল কেনা বন্ধ করে দিতে। এবং আহ, একটু এক আরেকটি সময় বিষয় হলো যে সাপেক্ষ ব্যাপার। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, আগামী ডিসেম্বরে কিন্তু পুতিন সফরে আসছেন ভারতে, এবং আলোচনার অন্যতম একটি বিষয় হচ্ছে বাণিজ্য। এখন যে মার্কিন এই চাপ, সেটির মধ্যে আসলে এই আলোচনা কতটা ফলপ্রসূ হতে পারে? ডেফিনেটলি এই জায়গায় আপনি যদি দেখেন, যেটি হলো যে যদি ইন্ডিয়া রাশিয়া থেকে তেল ক্রয় করা বন্ধ করে, সেটি আমি যদি বলি যে রাশিয়ার জন্য একটি বড় আহ, আমি যদি দুঃসংবাদ হবে। এবং রাশিয়ার সাথে যেটি হলো যে আপনার ঐতিহাসিক যে ইকোনমিক এবং জিও স্ট্র্যাটেজিক রিলেশন রয়েছে নয়াদিল্লির, সেটি কিন্তু আহ, হ্রাস পাবে। সো এই জায়গায় আরেকটি বিষয় আমাদের জানা দরকার, যেটি হলো যে নয়াদিল্লির জন্য কিন্তু রাশিয়ার চেয়ে কিন্তু বেটার অপশন হচ্ছে ওয়াশিংটন, বিশেষ করে বাণিজ্যের জন্য। কারণ আমি ইতিমধ্যে বলেছি, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 93 বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি বাজার রয়েছে, বিশেষ করে নিউ দিল্লির জন্য। তো এই জায়গায় আমি জানি না কিভাবে আবার সরি নরেন্দ্র মোদী কিভাবে কম্প্রোমাইজ করবে। সো এক্ষেত্রে আমি যদি বলি, সেটি হলো যে অনেক অস্পষ্টতা রয়েছে, এবং আহ সেটি নরেন্দ্র মোদীর জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি। একটু ভেনেজুয়েলা প্রসঙ্গে আসি। এই প্রথম মেয়াদেও কিন্তু ভেনেজুয়েলার প্রতি একটা আগ্রাসী আচরণ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ছিল, এবং এবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিআইএকে ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছেন সেখানে
অভিযান চালানোর জন্য। এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলে পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াতে পারে কিনা? আপনি আপনি একটি যদি দেখেন সেটি হলো যে হ্যাঁ, মার্কিন প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলায় সিআই এর যে আমরা যেটি বলি সেটি হলো যে আপনার ল্যান্ড বেস মিলিটারি অপারেশনের অনুমোদন দিয়েছে। ডেফিনেটলি এটি আপনি বলতে পারেন যে যুদ্ধ ঘোষণার মতোই। আহ, তবে এটি আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আহ, বিশেষ করে ল্যাটিন আমেরিকায় তাদের তাদের এই ধরনের অভিযান কিন্তু নতুন নয়। আপনাদের প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছিল সেটি হলো যে ল্যাটিন আমেরিকার রিজিম চেঞ্জের ক্ষেত্রে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কিন্তু বরাবরই ছিল। বিশেষ করে আপনি যদি দেখেন যেটি হলো যে ট্রুম্যান ডক্ট্রিন অফ কন্টেইনমেন্ট, বিশেষ করে স্নায়ুযুদ্ধের সময় বা শীতল যুদ্ধের সময়, কোল্ড ওয়ারের সময় কিন্তু এটি ব্যাপক আকারে ছিল। আর্জেন্টিনা, কিউবা বা পেরুর মতো দেশগুলোতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এইরকম নজির রয়েছে। বিশেষ করে তারা সরাসরি সেই জায়গায় শাসন ব্যবস্থা পরিবর্তন বা রিজিম চেঞ্জের ক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করেছে। বাট এই জায়গায় আপনি যদি দেখেন যে যে ট্রাম্প প্রশাসন কিন্তু আবার তার যে মার্কিন যুক্তরাষ্ট্রের তার যে ডিরেক্ট পলিসি, বিশেষ করে তার ডিরেক্ট যে হস্তক্ষেপ সেটি কিন্তু আপনার আমরা যদি বলি যেটি হলো যে বা বানানা রিপাবলিকের সময় বিশেষ করে বিংশ শতাব্দীর দিকে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র করছিল সেটি কিন্তু আবার ফিরে আসছে। তবে এক্ষেত্রে আপনি যদি দেখেন যেটি হলো যে হ্যাঁ, ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ হয় সেটি খুবই অ্যাসামেট্রিক একটি ওয়ার হবে, অসম একটি যুদ্ধ হবে। এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কতগুলো স্বার্থ রয়েছে, কারণ আপনি দেখবেন যেটি হলো যে ভেনেজুয়েলার সম্প্রতি বিরোধী দলীয় পলিটিশিয়ান যেটি হলো যে মারিয়া করিনা মাচাদু, সে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে, নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এবং সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছে। ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছে বিশেষ করে আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি যদি বলি যে ভেনেজুয়েলার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম যে টার্গেট সেটি হলো যে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং প্রো ট্রাম্প বা প্রো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতায় আনা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা কিন্তু অনেকগুলো স্বার্থ রয়েছে। কারণ আপনি জানেন যেটি হলো যে ভেনেজুয়েলা পৃথিবীর বৃহত্তম তেল সমৃদ্ধ, বিশেষ করে তেল মজুতকারী দেশ। এবং সেই জায়গায় কিন্তু আপনি যদি দেখেন যে চায়না হলো ভেনেজুয়েলার তেলের প্রধানতম আপনি যদি বলে ক্রেতা। এবং একসময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে প্রচুর তেল আমদানি করতো, কারণ বাট স্যাংশনের জন্য আহ, আপনি যদি দেখেন সেটি সেটি কিন্তু বন্ধ রয়েছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে। অন্যদিকে আপনি আরেকটি বিষয় রয়েছে সেটি হলো আমরা যেটি জানি যেটি হলো যে ভেনেজুয়েলা যে গুপ্ত সংগঠন বা যেটিকে আমরা ট্রেনজি আরাগুয়া নামে পরিচিত, সে তার অ্যাক্টিভিটিস কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে বিভিন্ন সিকিউরিটি প্রবলেম তৈরি করছে। কারণ বরাবরই ট্রাম্প কিন্তু অভিযোগ করে আসছে টিডিএ বা ভেনেজুয়েলা গ্যাং যেটি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক গুপ্ত হত্যা থেকে শুরু করে এবং মাদক চোরাচালান তার মানে বিভিন্ন যে রকমের অভিযোগে সেখানে তৎপরতা হামলাটি রয়েছে। করা হচ্ছে মাদক পাচার, এর বাইরেও আসলে অনেক স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।